জনগণের সন্তান সন্ততিকে বন্ধক রেখে বাইরের দেশ থেকে ঋণ এনে তার নামে খরচ করার যে ব্যবস্থা আপনারা করেছেন, বাংলাদেশে যে বাজেট ব্যবস্থাপনা, বাংলাদেশের অর্থনৈতিক ক্ষেত্রে ঔপনিবেশিক রাষ্ট্র ব্যবস্থা কিংবা ঔপনিবেশিক আইন কাঠামোর সবচাইতে উল্লেখযোগ্য এবং সবচাইতে কঠিনতম পদ্ধতি কিংবা নমুনা হচ্ছে আসলে বাংলাদেশের বাজেট ব্যবস্থা। বাংলাদেশের যে স্বাধীনতার যুদ্ধ, ৭১ সালে যে গণযুদ্ধ হয়েছিল, সেই জনযুদ্ধে সিরাজুল আলম খান জনযুদ্ধ শুরু হওয়ার আগে এবং পরে কিংবা মধ্যবর্তী সময়ে যুদ্ধের চলমান সময়ে নেতৃত্ব দানকারী ভূমিকায় ছিলেন। আওয়ামী লীগের বিরুদ্ধচারণ করে একটা দল কিংবা যারা আসলে তখন ক্ষমতায় এসেছিলেন তাদের বিরুদ্ধচারণ করে একটা রাজনৈতিক দল তাকে গড়ে তুলতে হয়েছিল। এইটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, যে বাংলাদেশ তারা গড়ে তুলেছিলেন, যে বাংলাদেশে আসলে তারা যে জন্য গড়ে তুলেছিলেন সেটার সম্পর্কে লিখিতভাবে তারা আসলে ঘোষণা করেছিলেন যে বাংলাদেশ একটা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের রাষ্ট্র হবে, বাংলাদেশ একটা গণতান্ত্রিক রাষ্ট্র হবে। পরবর্তীতে তিনি যে গণতন্ত্রের ধারণাকে আরো বিস্তৃত করেছেন সেটা নিয়ে আলাপ করা যাবে। তো তার আগে প্রচলিত যে গণতন্ত্রের কথা আসলে তিনি ভেবেছেন, প্রচলিত যে গণতন্ত্রের পথে আসলে দেশের মানুষকে তিনি উদ্বুদ্ধ করেছিলেন, প্রচলিত যে গণতান্ত্রিক অধিকার ভোগ করবে বলে তাদেরকে আসলে যুদ্ধ করতে হয়েছিল এবং একটা দেশকে স্বাধীন করতে হয়েছিল, ১ বছরের মাথায় কিংবা তারও আগে আসলে প্রক্রিয়াটা শুরু হয়েছিল। আপনারা জানেন কেন আসলে কোন বাস্তবতার কারণে তাকে এই সিদ্ধান্তে আসতে হয়েছিল। তাহলে বাংলাদেশের জন্মের দিন থেকে, বাংলাদেশের রক্ত শুকানোর আগ থেকে, বাংলাদেশের পোড়া ঘর বাড়ি নতুন করে গড়ে তোলার আগে বাংলাদেশের জনগণ যারা আসলে লড়াই করেছিল সেই লড়াইয়ের অংশীদারদের কিংবা নেতাদেরকে কোন কারণে আসলে বাংলাদেশে আরেকটা রাজনৈতিক দল গড়ে তোলার সিদ্ধান্ত নিতে হয়েছিল। নিশ্চয়ই সেখানে তাহলে তার দলের মধ্যেই গণতান্ত্রিক ব্যবস্থা ছিল না, নিশ্চয়ই সরকার কিংবা রাষ্ট্রের মধ্যে আসলে সে গণতান্ত্রিক স্পেস ছিল না। এই যে না থাকা, মানে ৭২ থেকে না থাকা কিংবা ৭২-এর আগে থেকে না থাকা, সেই জায়গাটা আজকে পর্যন্ত, সেই ধারাবাহিকতা যদি দেখেন, আজকে পর্যন্ত এই ৫৩ বছর বাংলাদেশ এই জন্ম যাতনা, এই জন্ম যন্ত্রণা কিংবা এই জন্মদাগ থেকে বের হতে পারেনি। আজকেও এখন পর্যন্ত আমাদের কথা বলতে হয় যে এখানে নির্বাচন হবে কি হবে না, এবং সেই নির্বাচনটা আসলে পাকিস্তান আমলে যত দূর পর্যন্ত নিশ্চিতভাবে মানুষ আদায় করতে পেরেছিল, ৫৪-তে যে বিজয় তারা অর্জন করতে পেরেছিল, ৭০-এ যে বিজয় তারা অর্জন করতে পেরেছিল, সেই রকমের একটা নির্বাচনী ব্যবস্থা, সেই রকমের একটা ফলাফল তারা আসলে ভোট দিয়ে সেটাকে নিশ্চিত করতে পারবে, এরকম কথাটা বাংলাদেশ আজকে পর্যন্ত আসলে ভাবতে পারে না। তার মানে হচ্ছে ৭১ সালে যে যুদ্ধ শেষ হয়েছিল, সেই যুদ্ধের পরে আসলে বাংলাদেশকে যেভাবে গড়ে তোলার দরকার ছিল বিগত ৫৩ বছর ধরে, সেই জায়গাটা থেকে আসলে বাংলাদেশ বের হতে পারেনি। আসলে যখন আমি প্রথমত জাসদের সাথে জেএসডির এই তত্ত্বের সাথে বিরোধিতা করি, ওনারা যখন বলে যে তৃতীয় জাগরণ শুরু হয়েছে, আমি তখন দেখি যে দ্বিতীয় জাগরণের যে করণীয়, বাংলাদেশ একটা ভূখণ্ড হিসেবে, স্বাধীন রাষ্ট্র হিসেবে আপনি ঘোষণা করার পরে একটা স্বাধীন রাষ্ট্র গঠন করার জন্য আসলে যে ধরনের কাজ বাঙালির করণীয় ছিল, যে বাঙালির বাইরে আসলে বাংলাদেশে যারা বসবাস করে, বাঙালির বাইরে আসলে যারা যে সমস্ত জাতিসত্তা রয়েছে, বাঙালি বাংলাদেশের প্রধানতম জাতিসত্তা হিসাবে তার অপর জাতিগোষ্ঠীর প্রতি তার যে কর্তব্য রয়েছে, ৭১ সালের আগ পর্যন্ত সে যেই ধরনের জাতিগত নিপীড়নের মধ্যে ছিল, সেই জাতিগত নিপীড়ন কি তারপরে বাঙালি জাতি অন্যদের উপরে চালাবে? সেই প্রশ্নের মীমাংসা আসলে জেএসডিকে করে তারপরে দ্বিতীয় জাগরণ এবং তৃতীয় জাগরণের বিষয়ে কথা বলতে হবে। আমি তাদের এই কথার মধ্যে আসলে এটার কোনো ছাপ লক্ষ্য করি নাই। আমি দ্বিতীয় যে কথাটা বলতে চাই, বাঙালির দলের অংশীদারিত্বের যে গণতন্ত্রের ধারণা আসলে দেয়া হয়, গণতন্ত্রের ধারণার মধ্যে অংশীদারিত্ব, প্রতিনিধিত্ব কিংবা ডিরেক্ট ডেমোক্রেসি, এরকম বিভিন্ন ধারণার কথা বলা যায়, কিন্তু গণতন্ত্রের সবচেয়ে একদম যদি প্রাণ ভমরা বলেন, যেটা এখন পর্যন্ত সারা দুনিয়াতে স্বীকৃত,
তার একটা বড় জায়গা হচ্ছে যে আপনার জবাবদিহিতা, প্রতিনিধিত্বের, যাকে আপনি জনপ্রতিনিধি বানাচ্ছেন, যাকে আপনি আসলে সরকার গঠন করতে দিচ্ছেন, যাকে আপনি রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব দিচ্ছেন, তার জবাবদিহিতা আপনি নিশ্চিত করার জন্য কি করেছেন? জবাবদিহিতা না দিয়ে, জবাবদিহিতার ব্যবস্থা করার আগে যত ধরনের অংশীদারিত্বের ব্যবস্থা আপনি করেন না কেন, যত ধরনের সেপারেশনের ব্যবস্থা করেন না কেন, কেন্দ্রের বদলে আপনি প্রাদেশিক কেন্দ্র গড়ে তুলতে পারবেন, কেন্দ্রের বদলে আপনি আসলে স্থানীয় সরকারের কেন্দ্র গড়ে তুলতে পারবেন। জবাবদিহিতার প্রাণ ভমরা যদি ওই জায়গাগুলির মধ্যে না থাকে, তাহলে এগুলি প্রত্যেকটা আলাদা আলাদা কেন্দ্র এবং আলাদা আলাদা মাতাবিশের কারণ হবে মানুষের। অতএব আপনি অংশীদারিত্বের গণতন্ত্র বলেন, প্রচলিত গণতন্ত্র বলেন, তার প্রথম কথা, তার প্রধানতম কথা হচ্ছে জবাবদিহিতার কথা। আমরা আসলে, আপনারা যখন অংশীদারিত্বের কথাটাকে যত জোরের সাথে বলেন, বাংলাদেশের যে বাস্তবতার মধ্যে আমরা থাকি, সেই বাস্তবতায় যখন আমরা কোনো ধরনের জবাবদিহিতার লক্ষণ দেখি না, তখন আমাদের কাছে মনে হয় যে আপনাদের এই মুহূর্তের সবচেয়ে প্রয়োজনীয় কথাটা তোলার বদলে পরবর্তী সময়ের কথাটা আগে তোলেন। এই জায়গাগুলি আমরা আশা করি যে জেএসডি ভাববে। তৃতীয় একটা কথা বলে আমার কথা শেষ করতে চাই। আমরা সিরাজুল আলম খানের সাথে এই জায়গায় খুবই একমত, জেএসডির সাথে খুবই একমত যে বাংলাদেশ একটা ঔপনিবেশিক শাসন কাঠামো, ব্রিটিশ রাষ্ট্র কাঠামো, জবাবদিহিহীন ক্ষমতা কাঠামো, ভারসাম্যহীন ক্ষমতা কাঠামো, রাষ্ট্র এবং সরকারকে এক করে ফেলার যে ক্ষমতা কাঠামো, আইন বিভাগ, বিচার বিভাগ এবং প্রশাসনকে এক করে এক ব্যক্তির হাতে তুলে দেওয়ার যে ক্ষমতা কাঠামো, যে ক্ষমতা কাঠামো আসলে এখানকার বড় লাট ভোগ করতেন, যে ক্ষমতা কাঠামো আসলে এখানকার পরে আইয়ুব খান ভোগ করতেন, যে ক্ষমতা কাঠামো আজকে শেখ হাসিনা, খালেদা জিয়া কিংবা এরশাদ সাহেবরা ভোগ করেছেন, সেই ক্ষমতা কাঠামোর একটা ভয়াবহতম নমুনা হচ্ছে বাংলাদেশের বাজেট প্রণয়ন পদ্ধতি। আপনি ঔপনিবেশিক আইন, ঔপনিবেশিক অর্থনীতি, ঔপনিবেশিক ব্যবস্থা আপনি কোথায় পাবেন? আপনি পাবেন হচ্ছে ওই ব্রিটিশদের খাজনা আদায়ের যে পদ্ধতি, ব্রিটিশ কলোনিয়াল সরকারের খাজনা আদায়ের যে পদ্ধতি, তার জন্য যে বাজেট ব্যবস্থা, পাকিস্তানিদের আসলে যে বাজেট ব্যবস্থাপনা, যেটাকে আপনি বৈষম্য বলেছেন, আজকের বাংলাদেশের আসলে যে বাজেট ব্যবস্থাপনা, যেটা আপনি মাফিয়াদেরকে আসলে মাফিয়াদের হাতে সম্পদ তুলে দেওয়ার জন্য জনগণের কাছ থেকে খাজনা আদায়ের যে ব্যবস্থা করেছেন, সে খাজনার নাম ট্যাক্স হইতে পারে, ব্যাট হইতে পারে, রাজস্ব হইতে পারে, শুল্ক হইতে পারে, বিভিন্ন নামে। আপনি যত নামে জনগণের কাছ থেকে এই 8 লক্ষ কোটি টাকা, এমনকি জনগণের কাছে না কুলাইলে জনগণের সন্তান সন্ততিকে বন্ধক রেখে বাইরের দেশ থেকে ঋণ এনে তার নামে খরচ করার যে ব্যবস্থা আপনারা করেছেন, বাংলাদেশে যে বাজেট ব্যবস্থাপনা, বাংলাদেশের অর্থনৈতিক ক্ষেত্রে ঔপনিবেশিক রাষ্ট্র ব্যবস্থা কিংবা ঔপনিবেশিক আইন কাঠামোর সবচাইতে উল্লেখযোগ্য এবং সবচাইতে কঠিনতম পদ্ধতি কিংবা নমুনা হচ্ছে আসলে বাংলাদেশের বাজেট ব্যবস্থা। আমরা যখন বাজেট নিয়ে কথা বলি, তখন আসলে তাদের ছাপানো কিংবা তাদের পদ্ধতি অনুযায়ী কিংবা আমাদের মিডিয়ার বাইরে যে ভাষায় আমাদের কথা বলতে উদ্বুদ্ধ করে, আমরা সেই ভাষায় কথা বলি। আমরা চিহ্নিত করতে পারি না যে এটা হচ্ছে একটা ঔপনিবেশিক কাঠামো, এইটা ব্রিটিশ কোম্পানিগুলির কাঠামো, এইটা এখানকার পাকিস্তানিদের কাঠামো, জনগণের কাছ থেকে টাকা তুলে নিয়ে জনগণের শত্রুদের পেছনে জনগণকে দমন করার জন্য, জনগণকে নিপীড়ন করার জন্য এই টাকাগুলি খরচ করা হয় এবং বাকি টাকা তারা আসলে লুটপাট করে এবং পাচার করে। ব্রিটিশরা তার নিজের দেশে নিয়ে যেত, পাকিস্তানিরা তাদের নিজের কেন্দ্রে খরচ করত। এখনকার বাঙালি যারা আসলে শাসন করে, তারা আসলে তাদের যেগুলিকে তাদের নিজেদের মাতৃভূমি মনে করে সেখানে নিয়ে যায়, বাংলাদেশকে তারা বিলং করে না। এই বাজেটের ভেতর দিয়ে সেইটা প্রতিফলিত হয়। এবং আপনারা যখন কলোনিয়াল রাজনীতির বিরুদ্ধে কথা বলেন, আমরা জেএসডির সাথে খুব একমত। আমরা আশা করি ওরকম মুখ্যের জায়গাগুলিকে প্রধানত আমরা চিহ্নিত করব এবং এই সময়ের জন্য সিরাজুল আলম খানের যেই চিন্তা পদ্ধতি, সিরাজুল আলম খানের যেই চিন্তাগুলি আসলে বাংলাদেশের মানুষকে এই দুঃশাসন থেকে যে মুক্ত করার জন্য 72 সাল থেকে তিনি যেই জায়গাগুলিকে চিহ্নিত করে লড়াই করেছিলেন, সে লড়াই যেহেতু শেষ হয় নাই, আমরা আশা করব সেই লড়াই সমাপ্ত করার পরে আপনারা তৃতীয় জাগরণের কথা নিয়ে আলাপ করবেন। তার আগ পর্যন্ত বাঙালির দ্বিতীয় জাগরণের যে দায়িত্ব, সে দায়িত্ব আসলে জেএসডি তার ঐতিহ্যের সাথে, মানে তার যে সংগ্রাম, রক্তপাতময় সংগ্রাম, সেই পথে সে আসলে
জনগণের সাথে বিশ্বস্ত থেকে পালন করে যাবে, এই আশাবাদ ব্যক্ত করে এবং তাদের সাথে আমরা থাকবো এই অঙ্গীকার ব্যক্ত করে আপনারা যারা আমাকে এতক্ষণ ধরে শুনেছেন তাদের সবার প্রতি আবারও কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ধন্যবাদ।